চিরশ্রী বলল, আজ বড্ড গরম পড়েছে, উপরের ঘরে শিখবো। চিরশ্রীর পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠল মল্লার। রুমের দরজা ঠেলে স্মিত হাসিতে চিরশ্রী বলল, আসুন, এসি চালিয়ে রেখেছি। বিছানার পাশে রাখা একটি চেয়ারে বসলো মল্লার। চিরশ্রী বিছানায় হাঁটু মুড়ে বসলো। সিনথেসাইজার বিছানার উপর রাখাই ছিল। নিন, শুরু করুন, দেখি কেমন তুলেছেন। চিরশ্রী পুরোনো দিনের গান বাজাতে খুব পছন্দ করে। সে রিডে আঙুল চালিয়ে শুরু করলো, ও পলাশ ও শিমুল। বাজানো শেষ হলে মল্লার উচ্ছ্বসিত হয়ে বলে, বাহ, বেশ বাজালেন তো, অলমোস্ট পারফেক্ট। চিরশ্রী খুশি হয়ে বলল, আরেকবার বাজাই তাহলে স্যার। না, কি দরকার, ঠিকই তো আছে। চিরশ্রী মাথা নেড়ে বলল, না, আপনি বললেন অলমোস্ট পারফেক্ট, মানে প্রায় নিখুঁত। নিখুঁত না হলে আবার আমার সন্তুষ্টই আসে না। বেশ, তাহলে আরেকবার বাজান। ফুরফুরে ঠান্ডা হাওয়া ঘরের ভিতর, সুগন্ধ ভেসে আসছে। মল্লার চোখ বুজে শোনে। চিরশ্রী সুর ও তাল জ্ঞান খুব ভালো, কখনো বেসুরো হয় না। সেই জন্যেই সে সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। এই বাড়িতে শেখাতে এলে মন ভালো হয়ে যায় তার। হাতে ধরে শেখাতে হয় না, একবার ধরিয়ে দিলেই চলে। চিরশ্রী নিজে থেকেই গান পছন্দ করে। মল্লার নোটেশন লিখে একবার বাজিয়ে শোনায়। চিরশ্রীর রুচি পরিমার্জিত ও সূক্ষ্ম। অনেক জায়গায় তাকে লাড়ে লাপ্পা টাইপের গান শেখাতে হয়। মল্লার এবার বলল, পারফেক্ট হয়েছে, এবার খুশি তো? চিরশ্রীর গালে টোল পড়ে বলল, সত্যি মন থেকে বলছেন? হ্যাঁ, মিথ্যে প্রশংসা আমি করি না। এবার কোন গান তুলবেন? চিরশ্রী বলল, এতদিন আমিই ঠিক করেছি, একতরফা চয়েস ভালো নয়, নতুন গানটা আপনি ঠিক করুন। বলছেন? তাহলে আকাশে আজ রঙের খেলা, এই গানটাই হোক। খাতায় নোটেশন লেখা শুরু করলো মল্লার। চিরশ্রী বলল, আপনি লিখুন, আমি একটু আসছি। দরজা ভেজে চিরশ্রী চলে গেল। এই প্রথম উপরের রুমে মল্লার। দেখে মনে হচ্ছে এটাই ওদের বেডরুম। শৌখিনতা এবং রুচির ছাপ রুমের প্রতিটি জায়গায়। ডিভান, ড্রেসিং টেবিল, আলমারি, স্মার্ট টিভি ছাড়াও ঘরের কোণে শোভা পাচ্ছে 5 মুড়োর ঘোড়া। ড্রেসিং টেবিলে একটি ফুলদানি, দেয়ালে একটি জোড়া অয়েল পেন্টিং। প্রতিমদা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। অভ্র বলছিল এখন চাকরিতে কয়েক ধাপ উপরে উঠেছে। টিউশন অভ্র সূত্রেই সে পেয়েছে। একটু দেরি করেই বিয়ে করেছে প্রতিমদা। প্রতিমদার অভ্রর পিস্তত দাদার বুজুম ফ্রেন্ড। প্রায়ই অফিসিয়াল ট্যুর করতে হয় প্রতিমদাকে। প্রতিমদার এই ব্যস্ততার কারণে তার বউ হাঁপিয়ে উঠেছিল। তখনই সিনথেসাইজার শেখার ইচ্ছা জেগেছিল তার। চিরশ্রীর কত বয়স কে জানে? মেয়েদের বয়স সে বুঝতে পারে না। আন্দাজ 30-32। আজ সে চিরশ্রীকে ভালো করে দেখেছিল। কোঁকড়ানো চুল, মুখশ্রী ভারী সুন্দর। হাসলে আবার গালে টোল পড়ে। শরীর থেকে লাবণ্য চুইয়ে পড়ছে। যৌবনের শান্ত স্নিগ্ধ দীপ্তি আছে ওর মধ্যে। কথা বললে যেন জল তরঙ্গ বাজে। চিরশ্রীর হাতে প্লেট। প্লেট বাড়িয়ে দিয়ে চিরশ্রী বলল, হাতে ধরেই খান, অসুবিধে হবে না, মাটিতে বসেও খেতে পারি। কিন্তু করেছেন কি? এত মিষ্টি খাওয়া যায়? দিব্যি যায়, মাত্র 4টে দিয়েছি, 4 রকম। মল্লারের খিদে পেয়েছিল। সে টপারটপ খেয়ে নিল। গ্লাসের দিকে হাত বাড়াতে বাড়াতে জিজ্ঞেস করলো, আপনি বুঝি মিষ্টি খেতে খুব পছন্দ করেন? হ্যাঁ, আপনাদের দাদা তো খুব নিয়ম মেনে চলে, দিনে একটার বেশি খায় না। আমিও সব মানি না, ইচ্ছে হলেই ফ্রিজ খুলে মুখে পুরে দিই। মল্লার বলল, মিষ্টি মানুষেরা তো মিষ্টি পছন্দ করবেই। চিরশ্রীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ভালো কমপ্লিমেন্ট পেলাম। আপনি ফ্লার্ট করছেন না তো? মল্লার ঘাবড়ে গিয়ে বলল, ফ্লার্ট করা কি জিনিস তা জানিই না, ও সবে আমি আনাড়ি। চিরশ্রী মুখ টিপে হাসলো। তাহলে আমার সঙ্গেই ফ্লার্ট করাটা শিখুন। মল্লার রীতিমতো নার্ভাস হয়ে তোতলালো। কি কি বলছেন কি আপনি? চিরশ্রী বলল, মজা করছিলাম, আপনি দেখছি ঘাবড়ে যাচ্ছেন। কথা না বলে গম্ভীর মুখে নোটেশন লিখতে থাকে মল্লার।
লেখা শেষ করে সিনথেসাইজারের রিডে আঙুল রাখে। গালে হাত দিয়ে শুনছিল চিরশ্রী। গানটা বাজানো শেষ হতেই চিরশ্রী মৃদু হেসে বলল, আপনার আঙুলে যেন জাদু আছে। কত বছর ধরে বাজাচ্ছেন? ওই কলেজ লাইফ পর্যন্ত চর্চা ছিল, তারপর ইউনিভার্সিটি, বিএড পড়া এসবের চক্করে বন্ধ হয়ে গেছিল। বেকার দশায় মনে হলো শিখিয়ে রোজগার করা যেতেই পারে। আগে নিজের আনন্দে বাজাতাম, এখন পেটের দায়ে বাজাই। চিরশ্রী নরম গলায় বলল, ওরকম বলছেন কেন? আপনি একজন শিল্পী, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলুন। আরেকবার গানটা বাজাবেন? শুনতে খুব ভালো লাগছে। আপনার দেরি হয়ে যাবে না তো? মল্লার বলল, না, ও কতক্ষণ আর লাগবে। আপনি কিন্তু ফর্মালিটি করছেন। তা নয়, প্লিজ শুরু করুন। রিডে দ্রুত আঙুল চালানোর ফাঁকে একবার আর চোখে দেখল মল্লার। তন্ময় হয়ে শুনছে চিরশ্রী। গান শেষ হতেই সে মুগ্ধ চোখে তাকালো। এই জন্যেই আপনার আসার সময় হলে এত ছটফট করি, ফোনে জিজ্ঞেস করি। আপনি হয়তো বিরক্ত হন, আসলে সুরের মায়া আমাকে খুব টানে, প্রশান্তি আসে। গেটের বাইরে এসে বাইক স্টার্ট করলো মল্লার। পরের ছাত্রটির বাড়ি যেতে মিনিট 10 লাগবে। মাঝপথে বাইক থামিয়ে পান কিনে মুখে পুরল। জর্দার প্রভাবে মাথায় বেশ একটা ঝিম ধরে। ভালো লাগে ওটা মল্লারের, ওটাই তার নেশা। এই মাসে অবশ্য দুবার বারে যাওয়া হয়ে গিয়েছে। একটা প্রোগ্রামে বাজিয়ে 2000 পেয়েছিল, টাকাটা সে তরলে উড়িয়ে দিয়েছে। জর্দা পান খেয়ে শরীরে খুশির রেণু উঠছে তার। শহরের আলোকিত রাস্তাগুলো মায়াময় মনে হচ্ছে। হ্যালোজেন আলোয় স্বপ্নাভ লাগছে সবকিছু। একটা ভালো লাগার বোধ মনের সমস্ত আলস্য দূর করে দিয়ে তাকে নতুন করে উদ্দীপ্ত করছে হঠাৎ। ঘরে ফিরে রাতের খাওয়া সেরে 11টা নাগাদ বিছানায় শুয়ে পড়ল মল্লার। রাত গভীর না হলে ঘুম আসে না তার। সে রাত জেগে মোবাইল ঘাটে, গান শোনে। আজ ইউটিউবে হিমবাহ গলার দৃশ্য দেখেছে। পাশ ফিরে বালিশ আঁকড়ে চোখ বন্ধ করলো সে। অস্তরাগের নদী ভাসলো চোখে। নদী তার রং ও সুর নিয়ে চোখের সামনে ভেসে উঠছে বারবার। ওদিকে মা তারা হোটেলে অভ্র দুপুরের খাবার আনতে গিয়েছিল। অবশ্য অভ্যাস বশেই সে চা খেয়েছে একবার, সঙ্গে সস্তার সিগারেট। আজ মায়ের শরীরটা খারাপ বুঝতে পেরে সে রান্না করতে বারণ করে দিয়েছিল। নিজেরও করতে ইচ্ছা করছিল না, তাই সে খাবার কিনে নিয়ে যাচ্ছে। ভাত, ডাল, আলু পটলের তরকারি, রুই মাছের কালিয়া। আগেও সে কয়েকবার নিয়ে গিয়েছে, রান্না ভালো, দাম সাধ্যের মধ্যে। খেতে বসে অভ্র বলল, খেয়ে দিয়ে একবার পোস্ট অফিস যাব। কেন রে? কেন আবার? টাকা তুলতে হবে, মাসের আরো 4 দিন বাকি, মাত্র 100 টাকা আছে হাতে। সে কি রে বাবা, এরকম অবস্থা তাহলে হোটেল থেকে কেন খাবার আনতে গেলি? অকারণ খরচা। অভ্র বাটিতে ডাল ঢেলে বলল, ওতে আর ক টাকা বাঁচতো? মাসে তুমি ফ্যামিলি পেনশন পাও 14,000, টিউশন করে আমি পাই 10,000। 24,000 টাকার কোনো দামই নেই বাজারে। ভুসিমাল, গ্যাস, পেট্রোল, মাছ, তরকারি সবকিছুর খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কাজ পাচ্ছি না, কেউ দেয়ও না। এদিকে প্রাক্তন মাওবাদীরা চাকরি পাচ্ছে। এখন মনে হচ্ছে পড়াশোনার শেষে চাকরির ধান্দা না করে বন্দুক ধরলেই হিললে হতো। কি যে বললিস তুই? এই বন্দুক টন্দুক আবার কেন? তুমি বড় বোকা আছো মা। বন্দুকের জোরেই সারা পৃথিবীতে সবকিছু চলছে। চিন্তা নেই, ও সব লাইনে এ বয়সে যাওয়ার প্রশ্নই নেই। শুধু ভাবি, মূল্যবৃদ্ধির কোনো প্রতিকার নেই, কোনো সরকারই তা নিয়ে মাথা ঘামায় না। মাঝখান থেকে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তারা মরছি। কোনো বিলাস করি না, দেখে শুনে টিপে টিপে খরচ করি, তাও এই অবস্থা। পোস্ট অফিসে আজ ভিড় কম। মান্থলি ইনকাম স্কিমের সুদ থেকে 2000 টাকা তুললো। স্কিমটা তার নামেই করা হয়েছে। টাকাটা পেয়ে মনে স্বস্তি এলো তার। পকেটে টাকাটা না থাকলে নিরাপত্তার অভাব তাকে কুড়ে কুড়ে খায়। 5 লাখ টাকার মান্থলি ইনকাম স্কিম,
ওই টাকায় ব্যবসা খেলার কথা ভেবেছিল। সাহস হয়নি। নিজের বাবা এক সময় চানাচুরের কারখানা খুলেছিল, লাভ তো হয়নি, উপরন্তু কারখানা বন্ধ করতে হলো। বাজারে প্রচুর ধার দেনা হয়ে গেছিল। ব্যবসা ব্যাপারটা তার জিনে নেই। দুপুরে ঘুমায় না অব্র, পড়াশোনা করে। চাকরির পরীক্ষার পড়াশোনা করে লাভ নেই, তার সাবজেক্ট ফিজিওলজি নিয়ে চর্চা করা অর্থহীন। এক বই পাগল লোকের সঙ্গে ঘটনাসূত্রে তার আলাপ হয়েছে। ধীমান পাদিতের ঘরের লাইব্রেরিটি দেখে সে চমকে উঠেছিল। চারদিকে বই, যেন বইয়ের সমুদ্রের ডিঙি নিয়ে সে ভেসে চলেছে। সে মুগ্ধ হয়েছিল খুব। সে ধীমান পালিতের সঙ্গে পরিচিত হয়ে দিশা খুঁজে পেল। তার বন্ধু সংখ্যা এমনিতেই অর্ধেক হয়ে পড়েছিল। যে কজন অবশিষ্ট ছিল তারা চাকরি সূত্রে বাইরে বা কর্মসূত্রে ভারী ব্যস্ত। পরিস্থিতির প্রভাবে বই তার বন্ধু হয়ে গেল। দোতলার ঘরেই থাকে সে। মজ করে সিগারেটের ধোঁয়া নিয়ে অভ্র নতুন বইটা খুলে বসে। নেতৃত্বের উপর ইন্টারেস্টিং একটা বই। লটারিতে 500 টাকা পেয়ে কিনেছিল। লটারির প্রসঙ্গ আসতেই তার মনে পড়ে গেল যে আজই সে দুপুরবেলায় 5খানা লটারির টিকিট কেটেছিল। ইন্টারনেটের কল্যাণে ঘরে বসেই এখন রেজাল্ট দেখা যায়। নম্বর মিলিয়ে টিকিট 5টা ছিঁড়ে ফেলল সে। সপ্তাহে 2 দিন, বৃহস্পতি আর শনিবার, সে 50 টাকায় 5টি টিকিট কেনে। আজ অব্দি 3বার লেগেছিল। প্রথমবার 50 টাকা পেয়েছিল, সেই টাকায় মোগলাই কিনে খেয়েছিল। দ্বিতীয়বার 1000 পেয়েই উদয়পল্লীতে চলে গিয়েছিল হাব্বা ডাব্বা খেলতে। নামটা অদ্ভুত হলেও আসলে জুয়া খেলা। 1000 টাকাই খুয়েছিল সেইবার। তৃতীয়বার এই বছরই জুলাই মাসে পেয়েছিল 500 টাকা। অন্তত এবার সে টাকাটা নষ্ট করেনি, অনলাইনে বইয়ের অর্ডার দিয়েছিল। লটারি কাটলে একটাই লাভ, কেনার পরে নিজেকে কয়েক মিনিটের জন্য ধনী মনে হয়। কোটি টাকা পেলে কিভাবে কি করবে তার একটা হিসেব মনের মধ্যে তৈরি হয়ে যায়। বেশ কেউকেটা মনে হয় নিজেকে। 50 টাকায় এরকম ক্ষণিকের স্বপ্ন কেনার শখটা মোটের উপর মন্দ নয়। আমার আজকের গল্প এখানেই সমাপ্ত হলো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন এবং অপেক্ষায় থাকবেন আমার পরের গল্পের। ধন্যবাদ।